গতকাল বাঙালি আর্জেন্টিনা এবং মেসিকে নিয়ে যেভাবে মেতেছিল এবং যে প্রার্থনাগুলো সব করছিল যাতে আর্জেন্টিনা আর মেসি জিতে যায় কোনো মতে তাদের বিশ্বকাপের ম্যাচ যদিও 2-0 পিছিয়েছিল, সেই জায়গায় আর্জেন্টিনা তো ম্যাচ জিতে গেছে এবং বাঙালি সেলিব্রেশনও করেছে। কিন্তু এর সাথে পারিপার্শ্বিকভাবে আর একটা খেলা চলছিল এবং সেইখানে কোনো প্রার্থনা মনে হয় গিয়ে পৌঁছয়নি, যে কারণে 201 রান চেস করতে নেমে ভারতীয় দল, ভারতীয় টি-20 দল 125 রানে ম্যাচটা হেরে গেছে। এবং ইংল্যান্ডের থার্ড টি-20 ম্যাচ, সেখানেও ম্যাচ হারার ফলে এই সিরিজটা কিন্তু 2-0-তে ইংল্যান্ড লিড করছে। আর একটা ম্যাচ হারলে ইংল্যান্ড সিরিজ জিতে যাবে, কিন্তু পরের দুটো ম্যাচ যদি ইন্ডিয়া জেতে তাও কিন্তু ইন্ডিয়া সিরিজটা জিততে পারবে না। তো এইরকম একটা জায়গায় এনে দাঁড় করালো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভারতীয় দল। তো আমার কি মতামত সেটা তো আমি বলবো, তবে এত জঘন্য খেলা কোথা দিয়ে আসছে সেটাও একটা কিন্তু আলোচনার বিষয়। কারণ ওয়ার্ল্ড কাপের সাথে এই টিমের মধ্যে কিন্তু খুব বেশি প্লেয়ার অদল বদল হয়নি, তারপরেও এই রকমের খেলা কেন আসছে সেটা কিন্তু যথেষ্ট আলোচনার একটা কেন্দ্রবিন্দু এবং আলোচনার একটা বিষয়। তো প্রথমে আমরা ম্যাচটা নিয়ে ডিসকাস করব, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই চ্যানেলে কিন্তু আমরা কোনো রকম কোনো ডুপ্লিসিটি বা হিপোক্রিসি ছাড়াই কিন্তু আমরা সব রকমের তথ্য বিশ্লেষণ করি এবং অ্যানালাইজ করি। তো চলুন শুরু করা যাক। ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার টসে জেতে এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এই ম্যাচে, কারণ গত ম্যাচে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, এই ম্যাচে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করতে আসে। এইবারে কিন্তু ফিল সল্ট আর জস বাটলার যথেষ্ট ভালো স্টার্ট করে, বিশেষ করে জস বাটলার কিন্তু স্টার্টিংটা দুর্দান্ত দিয়েছিল। মাত্র 21 বলে 36 রান করে, তারপর প্রিন্স ইয়াদবের শিকার হয়। তারপর ফিল সল্ট খেলা শুরু করে। ফিল সল্ট কিন্তু এই বছর খুব একটা ভালো ফর্মে ছিল না, বাট যেভাবে সে ফর্মে ফিরলো, 44 বলে 70 রান করে, 159 স্ট্রাইক রেট। হ্যারি ব্রুক খুব একটা ভালো খেলতে পারেনি, মাত্র 12 বলে 16 রান করে। জেকব বেথেল এই ম্যাচে আউট হয়ে যায় তাড়াতাড়ি, তাকে হর্ষিত রানা আউট করে দেয়। টম ব্যান্টানও খুব একটা ভালো ফর্মে নেই, সেও হর্ষিত রানার শিকার হয়। কিন্তু শেষের দিকে এসে একটা দুর্দান্ত ক্যামিও খেলে স্যাম কারান। মাত্র 24 বলে 41 রান করে, বেশিরভাগ রানিং বিটুইন দ্য উইকেটস এর মাধ্যমেই রান করে। এবং সে কিন্তু টিমের স্কোরটা কোনো মতে 201 রানে নিয়ে চলে যায় 7 উইকেটের বিনিময়। যদিও ইন্ডিয়ান বোলাররা শেষের দিকে এসে ভালো বোলিং করে কামব্যাক করে। আর্শদীপ সিং 4 ওভারে 36 রান দেয়, কিন্তু এইখানে একটা টুইস্ট আছে, সে একটা মেডেন ওভার দিয়েছিল, তারপরেও গিয়ে কিন্তু 3 ওভারে 36 রান কনসিড করে। হর্ষিত রানা 4 ওভারে 40 রান দিয়ে 2 উইকেট নেয়, তার ইকোনমি রেট এর নিচে মনে হয় আসবে না। অক্ষর প্যাটেল এই ম্যাচে অনেকটাই রান খেয়ে গেছে, 4 ওভারে 49 রান দিয়েছে। প্রিন্স ইয়াদব কিন্তু খুব ভালো বোলিং করেছে, 4 ওভারে মাত্র 30 রান দিয়ে 2 উইকেট নেয়। শিবম দুবেকে 1 ওভার দেওয়া হয়, সে 10 রান খায়। এবং বরুণ চক্রবর্তী কমপ্লিটলি ইনএফেক্টিভ, 3 ওভারে মাত্র 35 রান দেয়, বাট সে কিন্তু কোনো ইম্প্যাক্ট ছাড়তে পারে না। তো এইটা দেখে আমরা ভেবেছিলাম যে ভারতীয় দল হার্ড ফাইট করবে, ম্যাচ জিততেও পারে, যে রেপুটেশনের প্লেয়াররা টিমে খেলছে ম্যাচ কিন্তু জিততেও পারে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কিন্তু যখন সেকেন্ড ইনিংস শুরু হয়, বৈভব সূর্যবংশী আবার একটা স্টার্টিং এর ছোট্ট করে একটা স্টার্টিং করে 5 বলে 13 রান করে, দুটো ছয় তার মধ্যে সে মেরে দিয়েছিল, কিন্তু তারপর জোফরা আর্চারের শিকার হয়। অভিষেক শর্মা 7 বলে 10 রান করে জস টঙ্গের শিকার হয়। ঈশান কিষান 9 বলে 13 রান করে, সেও আউট হয়ে যায়, একটা 4 একটা 6। এবং শ্রেয়াস আইয়ার কনসার্নিং ব্যাপার, 4 ওভারে 5 রান, 4 বলে 5 রান করে সেও আউট হয়ে যায়, জোফরা আর্চারের শিকার হয়। এরপর হঠাৎ প্রমোশন হয়ে যায় উইকেট পড়ার পরে অক্ষর প্যাটেল 4 বলে 10 রান করে সেও আউট হয়ে যায়। তিলক বর্মা 11 বলে 3 রান করে এবং স্টাম্প আউট হয়ে যায়। হর্ষিত রানা 13 বলে 9 রান করে। শিবম দুবেকে অনেক নিচে করা হয়, তার কারণ উইকেট পড়ে গেছিল। 4 বলে মাত্র 2 রান করে। হর্ষদীপ সিং 4 বলে 4 রান করে এবং বরুণ চক্রবর্তী 7 বলে 5 রান করে। ইন্ডিয়া টিম টোটাল 76 রানে অল আউট হয়ে যায় 11.4 বলে, এবং অবশ্যই 125 রানে কিন্তু ম্যাচটা হেরে যায়। সো কনসার্ন কি বলবো, কোন জায়গায় বলবো, এগুলো কিন্তু সত্যি একটা ব্যাপার। একটা চেঞ্জ করেছে টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডে হোয়াইট ওয়াশ করার হওয়ার পরে, সেটা হলো সঞ্জু স্যামসনকে তারা চিরতরের মতো আমার মনে হচ্ছে বসিয়ে দিয়েছে। সঞ্জু স্যামসন আর মনে হয় টিমে আসতে পারে, এই একটাই চেঞ্জ হয়েছে। টিমের রেজাল্ট চেঞ্জ হয়নি, চেঞ্জেসটা কেন হলো আমি বুঝলাম। টিমের রেজাল্ট কোনো রকম চেঞ্জ হয়নি, টিম একই রকম ভাবে হেরে যাচ্ছে। কনসার্নিং ব্যাপার, তিলক ভার্মার কিন্তু কোনো ভালো রান নেই, মানে একটা একটা আধা ম্যাচ বাদ দিলে তিলক ভার্মার কিন্তু ফর্ম একদমই ভালো নয়, এবং তাকে টিমের ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, খুব ভালো কথা। ঈশান কিষান ভালো খেলছে, অভিষেক শর্মা ভালো খেলছে, বাট তাদের মধ্যেও কিন্তু একটা ব্যাপার আসছে, তারাও কিন্তু সেই লেভেলের কনসিস্টেন্সি দেখাতে পারছে না, বা ম্যাচ উইনিং কোনো ইনিংস খেলে দেখাতে পারছে না। বৈভব সূর্যবংশীকে কোনো রকম কোনো ক্রিটিসাইজ করবো না, কারণ সে সবে তার যাত্রা শুরু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, তো প্রথমেই যদি তাকে ক্রিটিসাইজ করা হয় সেটা উচিত হবে না। শ্রেয়াস আইয়ারকে কিন্তু রান করতে হবে। এর কারণ
শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব কিন্তু টিমের বাইরে গেছিল তার ক্যাপ্টেন্সির জন্য না, তার ক্যাপ্টেন্সি রেকর্ড মনে হয় যত ইন্ডিয়ার ক্যাপ্টেন আছে T20 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করেছে সবার থেকে বেটার ক্যাপ্টেন্সি রেকর্ড আমার সূর্যকুমার যাদবেরই আছে। সেই সূর্যকুমার যাদব শুধুমাত্র টিমের বাইরে গেছে যে এক্সকিউজ দেখে তাকে বার করা হচ্ছে, সেটা হলো তার নিজের ব্যাটিং ফর্ম ভালো ছিল। শ্রেয়াস আইয়ারও যদি সেই রকমই ফর্ম দেখায় তাহলে কি শ্রেয়াস আইয়ারেরও জায়গাটা থাকা উচিত, সেটা অবশ্যই একটা কনসার্নিং ব্যাপার। এবং আমি এখনো মানতে পারছি না যে সূর্যকুমার যাদব যে ইন্ডিয়ান টিমকে ওয়ার্ল্ড কাপ জেতালো এবং তার ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া প্রায় আনবিটেবল হয়ে গেছিল, সেই প্লেয়ারটাকে কেন সরিয়ে দেওয়া হলো, এটা নিয়ে কিন্তু কথা হবেই এবং কথা হওয়াটা উচিত। এই প্লেয়ারটার কিন্তু মানে ক্যাপ্টেন্সি যাওয়ার কোনো যেখানে সে সবে সবে ওয়ার্ল্ড কাপ জিতেছে তারপরেই তাকে সরিয়ে দেওয়া হলো। এবং সেটা শুধু এটাই নয়, এবং সঞ্জু স্যামসন মাত্র 3টে ম্যাচে জাজ হয়ে গেল যে সে আর ফিউচারের জন্য হয়তো ঠিক নয়। এবং আপনি ভেবে দেখুন একটা বিষয়, এই সিরিজগুলোতে কেউ কিন্তু সেভাবে রান পাচ্ছে না। এবার জিম্বাবুয়ের সিরিজ একটা সুযোগ ছিল যেখানে রান পেতে পারতো সঞ্জু স্যামসন, ফর্মে ফিরতে পারতো সঞ্জু স্যামসন, সেইখানেই তাকে বসিয়ে দিল। এবং সেখানে তো গিয়ে আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানদের উপর এটুকু ভরসা আছে তারা লম্বা রান মেরে আসবে, তারপর তাদেরকে কি করে ড্রপ করবে সঞ্জুকে খেলানোর জন্য। এইটাই হচ্ছে একটা আপনি চাইলে যার টিমে জায়গা একদম পাকা, যে রানও করছে রিসেন্ট টাইমসে অভিষেক শর্মা, তাকে আপনি রেস্ট দিতে পারতেন, অথবা ঈশান কিষানকে রেস্ট দিতে পারতেন। সেটা না করে আপনি সঞ্জু স্যামসন যে অলরেডি টিমে ড্রপ হয়ে গেছে তাকেই আপনি ড্রপ করে দিলেন পরের জিম্বাবুয়ে সিরিজ থেকে। তো এই বিষয়গুলো মাথায় ঢুকছে না। ইন্ডিয়ান বোলিং যদি বলি, এর সাথে ইন্ডিয়ান বোলিংও কিন্তু যে খুব ভালো বোলিং করছে তা নয়, অলমোস্ট একটা এক্সপোজড বোলিং তাদের, খুব একটা ভালো ফর্ম নেই এখানে। যদি জসপ্রীত বুমরাও অ্যাড অন হয় সেখানেও কিন্তু টিম, যে বুমরা ছাড়া হরদীপ সিংকে কিন্তু এবারে দায়িত্ব নিতে হবে, সে কিন্তু সিনিয়র মোস্ট প্লেয়ার এই টিমে, তাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। হর্ষিত রানাকে যে লেভেলের ব্যাকিং করা হয় সেই লেভেলে কিন্তু তাকে পারফরমেন্স কিন্তু করে দেখাতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, হার্দিক পান্ডিয়া যদি না টিমে থাকে তাহলে যে টিম কিভাবে কিভাবে সাফার করতে পারে সেটা কিন্তু কমপ্লিটলি ভিজিবল, সেটা কিন্তু কমপ্লিটলি ভিজিবল এইবারে। হার্দিক পান্ডিয়া যদি না টিমে থাকে তাহলে যে টিম কোন কোন দিক দিয়ে মানে করবে, সাফার করবে। প্রথমত সিক্স বোলিং অপশন পাওয়া যায় না, এবং দ্বিতীয়ত নিচের দিকে নেমে যে বিধ্বংসী ব্যাটিং, দেখুন রেপুটেশন অনেকেই নিয়ে আসে, রেপুটেশন অনেকের থাকে, কিন্তু রেপুটেশন থাকলেই তবে সেই রেপুটেশনটা কাজে করে দেখাতে হবে। সেটা মনে হয় হার্দিক পান্ডিয়াই শুধুমাত্র ইন্ডিয়ান টিমের হয়ে পারে, আর কারোর মধ্যে সেই ব্যাপারটা আমি লক্ষ্য করিনি। তো দেখা যাক পরের দুটো ম্যাচ, আশা রাখবো যাতে ভারতীয় দল জেতে এবং সিরিজটাকে কোনো মতে ড্র করে। একটা মান সম্মানের ব্যাপার এবার চলে আসছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যদি এইভাবে নিজের রেপুটেশন হারাতে শুরু করে তাহলে কিন্তু অবশ্যই মানে একটা কনসার্নিং ব্যাপার। সবচেয়ে বড় কথা, ফ্ল্যাট পিচ তো পাওয়া যাবে না, এটা কিন্তু বুঝেই গেছে। তো ফ্ল্যাট পিচ না পেলে কি ইন্ডিয়ান টিমটা খেলতে পারবে না, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। যে পিচে, এটাকে তো আমি খুব বেশি সুইং ফ্রেন্ডলি পিচও বলবো না, কারণ এই পিচেই তো ইংল্যান্ড 200 রান করেছে, আর ভারতের বোলিং যথেষ্ট স্ট্রং, সেই বোলিংকে মেরেই 200 রান করেছে। তো এই সেম পিচে 76 রানে অল আউট হয়ে যায়, এটা কিন্তু কোনোভাবেই জাস্টিফাইড নয়, কেউ জাস্টিফাই করতে পারবে না। অবশ্যই কিন্তু ভিডিওটায় কি মতামত আপনার এই ভিডিওটা দেখে এবং এই ম্যাচটা নিয়ে, এটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যারা ক্রিকেট ফ্যান আছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।